আলোচনার প্রতিবেদনটি দেখে আলোচনা শুরু করব। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে একাধিক ফ্ল্যাট, রিসোর্ট, বাংলোবাড়ি ও জমিসহ বিপুল সম্পদের মালিক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার এসব সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে আমলে নেয় হাইকোর্ট। 2 মাসের মধ্যে বেনজির আহমেদের সব সম্পদের হিসেব দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পর 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর আদালত। দুদকের আইনজীবী বলছেন, 83টি দলিলের বিপরীতে থাকা এসব সম্পদ ও 33টি ব্যাংক হিসেব এবং আর্থিক প্রতিষ্ঠানের সব রকম লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। টোটাল হলো 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অথবা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়াও যাবে না। সম্পদ জব্দের পর তা দেখভালের জন্য কোনো প্রশাসক নিয়োগ করা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের এই আইনজীবী। যেই দলিলগুলোর প্রপার্টি সেগুলো আপনার করে ডিমার্কেশন করে সিজড নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে এইটা প্রপার্টিগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, তখন অবশ্যই সেখানে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পদে থাকা অবস্থায় প্রভাবশালীদের এমন সম্পদের খোঁজ কেন পাওয়া যায় না, এর উত্তরে এই আইনজীবী বলেন, অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও এই প্রথা ভাঙা প্রয়োজন। বেনজির আহমেদ বলে কিছু নাই। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম। খুরশিদ আলম খান, আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই এবং আলোচনাটি যেখানে আমরা করতে চাই তার আগে আরেকটি প্রশ্ন রাখতে চাই। গত কয়েকদিন যাবত আপনার সাথে কথা বলার সুযোগ হচ্ছে এবং সেখানে আমরা বারবার দেখছি কখনো অভিযোগ উঠছে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে, কখনো অভিযোগ নোবেল বিজয়ীর বিরুদ্ধে, আবার কখনো বা সাবেক পুলিশ মহাপরিদর্শকের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন তো বিষয়গুলো সবসময় খতিয়ে দেখে। যখন তারা এই দুর্নীতিগুলো দিনের পর দিন করে থাকে তখন কেন আমরা কোনো খোঁজ পাই না? যখন তিনি সাবেক হন তখন বিষয়গুলো সামনে আসে। দুর্নীতি তো ততক্ষণে সব করেই ফেলেছে। কেন এরকম হচ্ছে এটা কি একটু জানতে পারি? হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ সমালোচক বৃন্দ। আমাদের মতো এইসব দেশে বা উন্নত বিশ্ব ক্ষমতা থাকাকালীন সময়ে তথ্যপত্র বের করে যাচাই বাছাই করা, এটা সত্যিকার ভাবেই অনেক কঠিন ব্যাপার। এরপরেও যে আমরা পারছি না তা না। এই যে ডিআইজি মিজান, তারপরে পুলিশের আইজি, প্রিজনের ডিআইজি, আপনার আরেকজন ডিআইজি, তাদের তো পদে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে প্রসিডিং হলো, তাদের সাজা হাইকোর্ট পর্যন্ত বল থাকলো। একদম যে পারছি না তা না, তবে এটা হয়, তবে খুব কম। আপনি পদে থেকে তার তথ্য উপাত্ত কিভাবে পাবেন? নাম্বার 1, তথ্য উপাত্ত যদি পেয়েও থাকেন সেটা অথেন্টিসিটি কিভাবে আপনি ডিটারমাইন করবেন? আপনি তো তথ্য পেলেই হবে না, তার অথেন্টিসিটি কি সেটা ডিটারমিনেশন, একটা ডিটেকশন একটা বড় ব্যাপার দুদকের মামলার ক্ষেত্রে, এবং তার নথিপত্র লাগবে, সেগুলো তো সবসময় পাওয়া যায় না। তার কাছেই যেটা আসলে রিয়েল ফ্যাক্ট, সেটা ক্ষমতা থাকাকালীন সময় এটা করা অত্যন্ত কঠিন ব্যাপার। তবে আমরা চেষ্টা করছি এই প্রথাটা ভাঙার জন্য। জি জি, অনেক ধন্যবাদ। এই আলোচনাটা আমি আরেকটু করতে চাই এবং সেক্ষেত্রে আমি জহিরুল আলম আপনার কাছে একটু আসতে চাই। যেমনটি বলছিলেন, যখন ক্ষমতা থাকছেন তখন শুধুমাত্র তথ্য পেলে তো হবে না, সেই তথ্যের প্রমাণাদিও লাগে, সব নথিগুলো লাগে, সেগুলো আর পাওয়া যায় না। তার মানে যখন একজন ব্যক্তি কোনো একটি বড় পদে পৌঁছচ্ছেন তখন তার পুরো নৈতিকতার উপরে আমরা সবকিছু ছেড়ে দিচ্ছি, সে মোটামুটি সকল কিছুর ঊর্ধ্বে উঠে যাচ্ছে, তাকে ধরার ছোঁয়ার কোনো সুযোগটি থাকছে না। এমনটি কি আসলে প্রশাসন অথবা যে কোনো জায়গায় হওয়ার কথা? আনমিউট করতে হবে। জহিরুল আলম, আনমিউট করতে হবে। জি ধন্যবাদ। ইশতিয়াক ইমনের রিপোর্টটা যখন দেখছিলাম আমিও মনে মনে ভাবছিলাম, এবং শেষ প্রশ্নটা ছিল এরকমই, শেষ কথা যে লাইনটা ছিল, আপনিও এই আঙ্গিকেই আপনি প্রশ্নটা করেছেন জনাব খুরশিদ আলমকে। আমিও কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবছি। আসলে আমাদের ডেফিনেটলি আমাদের গোড়াতে কিন্তু গলদ রয়ে গেছে এবং সেটা আমরা ওভারকাম করতে পারছি না। আমরা যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের প্রধান স্তম্ভগুলো আছে, সেগুলোকে যদি আমরা ট্রান্সপারেন্টলি স্ট্রেনথেন করতে পারতাম, রুল বেস করতে পারতাম, আইনের শাসন কায়েম করতে পারতাম, তাহলে যে কোনো পদে তিনি যত ক্ষমতাশালী হন না কেন তাদের উপরে যে ওভারসাইটটা
সেটা পার্লামেন্টারি ওভারসাইট, লিগ্যাল ওভারসাইট, এক্সিকিউটিভ ওভারসাইট, এগুলো আমরা এস্টাবলিশ করতে পারতাম। কিন্তু আমরা যেহেতু সেই ব্যবস্থাটা কায়েম করতে পারছি না, সেই ফ্লড সিস্টেমের আমরা কিন্তু শিকার হয়ে যাচ্ছি। এটা খুবই উনি ক্যান্ডিডভাবে অত্যন্ত ট্রান্সপারেন্টলি যেন খুরশিদ আলম এটা স্বীকার করে নিলেন যে বর্তমান ব্যবস্থায় যারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে চ্যালেঞ্জ করা, তাদের কোনো রং ডুইংস, তাদের কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, সেগুলো সম্পর্কে প্রশ্ন করার সাহস সেটা খুব কম। এমনকি যদি আপনি একটা ফ্রি মিডিয়া যদি এস্টাবলিশ করতে না পারেন, তাহলে সেই মিডিয়ার পক্ষেও কিন্তু ক্ষমতাসীনদেরকে চ্যালেঞ্জ করা আজকাল অনেক অনেক কঠিন হয়ে পড়েছে। একজন জনাব বেনজির বিরুদ্ধে পত্রিকায় রিটায়ারমেন্টের পরে অনেকগুলো অভিযোগ পত্রিকায় আসার পরে তারপরে আমাদের টনক নড়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপাতত আমরা স্বস্তি পেলাম যে দুদক একটু নড়ে চড়ে বসেছে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতে শুরু করেছে। উচ্চ আদালতের নির্দেশনা এসেছে এবং পরবর্তীতে এখন যে সম্পত্তি ক্রোকের যে বিষয়টি এলো সেটি ওয়েলকামিং। কিন্তু এখনো কিন্তু যেহেতু প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে স্বাধীন এবং সার্বভৌমত্বের মধ্যে পড়ে নাই, সে কারণে এটার কনসিকুয়েন্স কি হবে সে নিয়ে কিন্তু যদি আপনি পাবলিক পারসেপশনের কাছে যান, আপনি কিন্তু খুব স্বস্তির জবাব পাবেন না। সবার মনে কিন্তু একটা সংশয়, একটা সন্দেহ কিন্তু এখনো আছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এই প্রক্রিয়ার আসলে ইয়েটা কি বা পরিণামটা কি, পরিণতিটা কি, এটা কি সত্যি সত্যি ওনার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এটা কি একটা পরিণতি আমরা দেখতে পাবো, সেটা সম্পর্কে কিন্তু জনমানসে কিন্তু এখনো সুনিশ্চিত কোনো আস্থা কিন্তু গড়ে ওঠে নাই। এটা কোনো মানে আস্থা গড়ে না ওঠার পেছনে তাদের দোষ দেওয়া যাবে না। দিস ইজ দ্য পারসেপশন অন দ্য আমাদের ওভারঅল সিস্টেম। আমরা আইনি ব্যবস্থার প্রতি এখনো আমাদের যে বিশ্বাসটা জাগেনি, এখনো দুদকের তৎপরতার উপরে আমাদের আস্থা এখনো চূড়ান্তভাবে গড়ে ওঠেনি। একইভাবে অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আছে, না পার্লামেন্ট, না ইলেকশন কমিশন, না আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ, কোনো ব্রাঞ্চের প্রতি কিন্তু আমাদের বরঞ্চ এটা গ্র্যাজুয়ালি অ্যান্ড ইনক্রিমেন্টালি ডিকেইং, আমাদের আস্থাটা কমে যাচ্ছে। আমি মনে করি দেশ হিসেবে, একটা সোভরেন নেশন হিসেবে আমাদের কিন্তু এগুলোর উপর কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি যে প্রশ্নটা একই সঙ্গে জুড়ে দিলেন যে জেনারেল আজিজ বলেন, জনাব আইজিপি, ফর্মার আইজিপি জনাব বেনজির বলেন, এরকম কত ঊর্ধ্বতন পাবলিক সার্ভেন্ট আছেন, এরকম ঊর্ধ্বতন পলিটিশিয়ান আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, যারা পাচারের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা জনগণের স্বার্থহানি করছেন। তাদেরকে আমরা যদি চ্যালেঞ্জ করতে না পারি, যতক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জ করতে আমরা পারছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাজ এ নেশন আমরা কিন্তু তার ভিকটিম হয়ে যাচ্ছি এবং ক্রমাগতভাবে সে ভিকটিম হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সিস্টেম ইমপ্রুভ করতে হবে। তবে আপাতত এইটুকুই বলবো যে আইনি যে প্রক্রিয়া দুদক শুরু করেছে এবং সেই অনুযায়ী যে নির্দেশনাটি এসেছে, দ্যাট ইজ ভেরি ওয়েলকামিং। এবং আমরা দেখতে চাই যে জনাব বেনজির একজন সরকারি কর্মকর্তা হিসেবে এরকম বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক কি করে হন, যেখানে শুনে খুবই বিস্মিত। 83টি দলিল, স্থাবর অস্থাবর বাড়িতে জমির দলিল, 33টি অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে খবর প্রচারের পরে যে সময়টা গেছে, সেই সময়ের মধ্যে সেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো কি হয়েছে সেগুলো সম্পর্কে আমি আশা করছি যে দুদকের আইনজীবী বা দুদকের কম্পিটেন্ট কর্মকর্তা যারা আছেন তারা সময়ে সময়ে সেগুলো মিডিয়ার মাধ্যমে জনগণকে অবহিত করবেন যে এই এই কার্যক্রমের অগ্রগতি কতটুকু হয়েছে। জহির আলম, পাশাপাশি সংবাদ মাধ্যমের সংবাদ যদি বিশ্লেষণ করি তাতে কিন্তু দেখা যায় যতটুকু খোঁজ পাওয়া গেছে তার বাইরেও অনেক সংপদের প্রসঙ্গ উঠে আসছে, সেগুলোর খোঁজও নিশ্চয়ই বের হয়ে আসবে, সেটিও আমরা প্রত্যাশা রাখতে পারি। সুভাষিমারা, আপনার কাছে চলে আসতে চাই এবং আপনার কাছে প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে করতে চাই আসলে, যে যখন এরকম দায়িত্বশীল একটি পদে, একেবারে উচ্চ পদে একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়, তখন তার পুরো অতীত বিশ্লেষণ করা হয়, তার যত ট্র্যাক রেকর্ড আছে সেগুলো সব দেখা হয়। সব কিছু দেখে যে এই ব্যক্তিটি সবচেয়ে যোগ্য তাকে বসাবার চেষ্টাটি থেকে থাকে। কিন্তু যখনই সে একটি পদে বসেন তখন তার এরকম নৈতিক স্খলনের বিষয়গুলো সামনে চোখে পড়ে। আমরা কি ঠিকমতো তাদের অতীতটিকে ঘেঁটে দেখতে পারছি না, নাকি ওই পদে বসার পর সেই ব্যক্তি আসলে রক্ষক ভক্ষক হয়ে যায়, সব কিছু খেয়ে ফেলে, এরকম ঘটনাটি ঘটে যাচ্ছে? আপনি তখন শিক্ষক মানুষ, ছাত্র হিসেবে বলি, প্রতিদিন আপনি দেখছেন অসংখ্য ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে। খারাপ মানুষ ভালো হয়েছে ইতিহাস কিন্তু আমাদের ধর্মীয় ইতিহাসে বলা হয় যে অনেক দস্যু বাল্মীকি মুনি হয়েছে, রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হয়েছে।
কিন্তু বাস্তবে ইতিহাস খুব কম। যাক, আমি অ্যাডভোকেট খুরশিদ আলম আছেন, উনি যে বক্তব্য দিয়েছেন এরপরে আর কথা বলা খুব একটা যায় না, কিন্তু আমার প্রশ্ন থেকে যায় যে দুদক কি তার তদন্ত কাজ শেষ করেছে কিনা, এবং সাবেক আইজিপির বিরুদ্ধে কোনো চার্জশিট হয়েছে কিনা, এই পর্যায়ে তো না নিশ্চয়ই। তাহলে এরকম কোনো উদাহরণ আগে আছে কিনা যে একেবারে প্রাথমিক অবস্থায় তার সম্পদ জব্দের আদেশ আসতে পারে? আমার জানা নেই, হয়তো তিনি বলতে পারবেন। ফখরুদ্দিনের সরকারের সময় দেখেছি এরকম আদেশ। না জি, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেক নজির আছে। ডেস্টিনি, তাই ইউনিপে টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ 65 কোটি টাকা, ব্র্যাক ব্যাংক এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, তারপরে ইউনিগেট টু ইউ, প্রচুর উদাহরণ আছে উইদিন শর্ট টাইম। বরঞ্চ এখানে সময় বেশি লেগেছে। ওয়ার্কিং ডে যদি আমরা হিসাব করি, আমার ইনকোয়ারি শুরু হলো 26/4/2024, আর 22টা ওয়ার্কিং ডে গেল, শুক্র শনি সহ, বুদ্ধ পূর্ণিমার বন্ধ ছিল। এই বন্ধগুলো বাদ দিলে 22 ওয়ার্কিং ডে এর মধ্যে কাজটা সম্পন্ন করা হয়েছে। কাজে আপনি দেখেন খুব ভিজিবলি করা হয়েছে, খুব ট্রান্সপারেন্ট হয়েছে, এবং প্রত্যেকটা দলিল এক্সামিন করা হয়েছে যে আদৌ এটা আমি যদি অ্যাটাচ করি, প্রয়োগ করি, আদৌ এটা বেনজিরের আমি কিভাবে প্রুফ করব। আইনে বলা আছে তুমি যেই প্রপার্টি জব্দ করতে যাচ্ছ তোমাকে দেখাতে হবে সেটা অপরাধ লব্ধ আয় থেকে উদ্ভূত, এবং সেটি নিশ্চিত হয়ে এটা করা হয়েছে। আমি একেবারে আপনার কথা আমি খুবই সন্তুষ্ট, এবং নিশ্চয়ই দর্শকরা এটা দেখছেন। আমাদের জহির আলম ভাই যে কথাটি বললেন, গ্র্যাজুয়ালি কমে আসছে, এই শব্দটা, বাক্যটা ব্যবহার করেছেন। পাবলিক পারসেপশনের কথা বেশ কয়েকবার বলেছেন। পাবলিক পারসেপশন তৈরি হয় কি কি প্রক্রিয়ায়? আমি, আপনি কিংবা সকলে মিলে যে সমস্ত কথাবার্তাগুলো বলি, যেগুলো গণমাধ্যমে উঠে আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে, তার মাধ্যমে পাবলিক পারসেপশনটা জায়গা তৈরি হয়। তেমন পাবলিক পারসেপশনটা তৈরি হয়েছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, খুব জ্ঞানী গুণীজনরা বলেছেন। তখন শুধুমাত্র অ্যাডভোকেট এই খুরশিদ আলম মতন 2-1 লোক ছাড়া কেউ তো বলেনি যে এখানে দুর্নীতি হয়নি। সবাই তো বলেছিলাম দুর্নীতি হয়েছে। কানাডার আদালত যখন বললো তখন আমরা বিশ্বাস করা শুরু করলাম, কিংবা মুখ বুঝে থাকলাম যে এখানে দুর্নীতি হয়নি। আমার কাছে প্রশ্ন যে দেখা দিল যে বলা হয় যে দুর্নীতির দমন কমিশনে কোনো নোক নাই, দাঁত নাই, কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে নোকও আছে, দাঁত। এখন কিন্তু আর দুদককে তা বলা হয় না। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু কলায় কথায় ওয়াশিং মেশিন, তারপরে নানান রকম ভাবে চিত্রিত করে না। এই আপনার এই প্ল্যাটফর্মে তো অনেকেই কথা বলেন। অতএব স্বাভাবিক কারণে এই বর্তমান সরকারের সময় যে আইন তার নিজস্ব গতিতে চলছে, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এটা কিন্তু সবাই আবার স্বীকার করবেন না, এবং এক পর্যায়ে জরুরি ভাবে স্বীকার করবেন না যে এই সরকারের আমলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলার রায় এবং তার বাস্তবায়নের জন্য 3 দশক অপেক্ষা করতে হয়েছে। অর্থাৎ সেই জায়গাটায় আমার প্রশ্নটা রয়ে যায় যে আমরা প্রায় বলি যে আইন তার নিজস্ব গতিতে চলছে না। আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কেউ কি বলেছে যে বেনজির আহমেদ তিনি নিরাপরাধ? তিনি কখনো এখানে বলেননি, কিন্তু আইনের গতিটাকে তারা চলতে দিয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমি আশা করব জহিরুল ভাই পরবর্তীতে কথা বলবার সময় এটা যেন স্বীকার করেন যে হ্যাঁ, আইন তার নিজস্ব গতিতে চলছে, গ্রাজুয়ালি কমেনি। যে প্রসঙ্গে বলেছেন গ্রাজুয়ালি নাকি বিষয়টা কমে আসছে, তার মানে কি আগে আইন আদালত ঠিক মতো চলেছে? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বিচার করা যাবে না, সেভাবে আইন তৈরি করা হয়েছিল দেশে, এবং সেই আইন রহিতকরণ করার জন্য যে বিল উপস্থাপন হয়েছিল, তখন বলা হয় যে মাঠের বিরোধী দল, সেই বিরোধী দল ওয়াক আউট করেছিল পার্লামেন্ট থেকে। অর্থাৎ তারা কালো আইন রাখতে চেয়েছিল। বর্তমান সরকার আইনের বাস্তবায়ন চায়, সেটাই হচ্ছে
অনেক অগ্রগতি। জি, এই আলোচনা আরো কিছুক্ষণ চালতে চাই, সকলকে রেখে একটা বিরতিতে যেতে হবে আমাকে, এবং ফিরে এসে ইশতিয়াক ইমন আপনার কাছে এবং আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। সংবাদ মাধ্যমের বিভিন্ন মাধ্যমে বরাত দিয়ে দেখা যাচ্ছে যে এরকমও বলা হচ্ছে যতটুকুর খোঁজ পাওয়া গেছে এর বাইরেও আরো অনেক সম্পদ রয়ে গেছে। এর কোনো তথ্য আপনার অনুসন্ধানে উঠে এসেছে কিনা? পাশাপাশি যখন বেনজিরের সেই সম্পদ জব্দের বিষয়টি নির্দেশ দিলেন ঢাকা মহানগর আদালত, সেই সময়টিতে ব্যক্তির ক্ষেত্রে কিছু হলো কিনা, ব্যক্তিকে কোনোভাবে আইনের আওতায় আনা হচ্ছে কিনা, তাকে জিজ্ঞাসাবাদ হচ্ছে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু জানাতেন। ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে বেনজির আহমেদের এই ঘটনা কিন্তু বেশ অনেক আগের থেকেই চালু হয়েছে, কারণ একটি পত্রিকা এটি সাহসীভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। কারণ সরকারের কোনো ইউনিট কিন্তু এটি খতিয়ে কখনোই দেখেনি। কারণ আমরা সেই পত্রিকার বরাত দিয়ে যদি বলি যে তার জ্ঞাত আয়, অর্থাৎ তিনি যে বেতন পেয়েছেন পুরো চাকরি জীবনে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানই পেয়েছেন, সেটি কোনোভাবেই 4 থেকে 5 কোটি টাকার বেশি না। কিন্তু তিনি এখন যে ফ্ল্যাটটিতে থাকেন সেটির হিসেবে মোটামুটি 12 থেকে 16 কোটি টাকার মতো গুলশানের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনি থাকেন। এর বাইরে তার গোপালগঞ্জের যে হিসেব দেওয়া হচ্ছে সেখানে প্রায় 600 একর জমির উপরে রিসোর্ট রয়েছে। সেখানে তার স্ত্রী এবং 2 মেয়ের কথা উল্লেখ রয়েছে যে তারা মালিক হয়েছেন। অর্থাৎ যে টাকা তিনি আয় করেছেন তার তুলনায় অনেক বেশি তার সম্পদ রয়েছে, সেটি প্রায় 1000 খানেক কোটি টাকার কথা বলা হচ্ছে। তিনি অন্যভাবে আয় করতেই পারেন, কিন্তু তিনি সরকারি চাকরিতে থেকে ব্যবসা করতে পারেন না, সেটি নিশ্চয়ই সরকার জানার কথা। তিনি করে থাকলেও তাহলে দুদক হয়তো এই ব্যবস্থা নিতেন না। এর বাইরে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে তার দেশের বাইরে বিনিয়োগ রয়েছে, বিশেষ করে দুবাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি যে সেখানে তার একটি বড় রকম বিনিয়োগ রয়েছে, সেটি নিশ্চয়ই দুদক খতিয়ে দেখবে। কিন্তু যে বিষয়টি হয়েছে যে আদালত এই নির্দেশ দেওয়ার পরে তিনি একটি কিন্তু বড় সময় পাচ্ছেন। তার 33টি ব্যাংক হিসেবের কথা বলা হচ্ছে, যেখানে 27টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং 6টি আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। তিনি যতক্ষণ গতকাল এই সংবাদ শুনেছেন, এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে, এখানে আইনি আসলে ধাপ রয়েছে। কারণ খুরশিদ ভাই যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম তখন তিনি বলছিলেন যে 30 কার্য দিবসের মধ্যে তিনি এই সংশ্লিষ্ট আদালতে যেতে পারবেন। একই সাথে তিনি কিন্তু এই বিষয়ে তার ব্যাখ্যাও আদালতকে দিবেন এবং এর মধ্যে তিনি আসলে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা সরাবেন কিনা বা টাকা তুলে ফেলবেন কিনা, এই নির্দেশনা ব্যাংকগুলোতে একেবারেই কখন পৌঁছাবে। কারণ আদালতের রায় যে নির্দেশনা যেটি দেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত দুদকেই এসে পৌঁছায়নি। তাহলে দুদক পাওয়ার পরে ব্যাংকগুলোকে সংশ্লিষ্টতাতে যাবে এবং এই যে সম্পদগুলো, সেই সম্পদগুলো এর মধ্যে হস্তান্তর হয়ে যাবে কিনা বা কোনো ধরনের এর পেছনে আবার নতুন কোনো গল্প তৈরি হবে কিনা, এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংশয় আছে। এছাড়া আমি 2 জন অপরাধ বিশ্লেষকের সাথে কথা বলেছি এই প্রতিবেদন করার আগে। তারা দুদকের এই সাহসী ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন, সরকারের একই সাথে সাধুবাদ জানিয়েছেন। কারণ আজ ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি পরিষ্কার করে বলেছেন যে অপরাধীদের কোনো দল বা নৈতিকতার জায়গাতে আওয়ামী লীগ সমর্থন করে না, কারণ তারা অপরাধী। সেই জায়গাটিতে প্রশ্ন রাখে যে এর আগে আমরা দেখেছি যে দুদক থেকে অনেকেই এরকম অভিযুক্ত হওয়ার পরে অনেকে ক্লিন শিট নিয়ে বের হয়ে গেছেন। সেই ক্লিন শিট আবার তাই তিনি নিয়ে বের হয়ে যাবেন কিনা, যে কারণ মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়ে গেছে, সেই পারসেপশনটা কতটুকু সত্য হবে সেটা নিশ্চয়ই তদন্তের পরে আসবে। কারণ একটি আয় ব্যয়ের হিসেব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই একটি বড় ধরনের ব্যত্যয় দেখা যাচ্ছে। কিন্তু দিন শেষে যদি সে একেবারেই কোনো কিছুই পাওয়া গেল না, সেটি আসলে তাকে দায়মুক্ত হয়ে যাবেন কিনা তিনি, এইরকম কিন্তু একটা ধারণা বা এরকম একটা শঙ্কার কথা কিন্তু অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে দুদক এটিকে শক্তভাবে দেখবে এবং রাজনৈতিক সদিচ্ছার একটি বিষয় রয়েছে। কারণ তিনি দীর্ঘদিন বর্তমান যে ক্ষমতাসীন দল, সেই দলের সময়কার বিভিন্ন পদে থেকেছেন, র্যাবের প্রধান ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন এবং সর্বোচ্চ পদে পুলিশের তিনি ছিলেন। তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। তার যেরকম তিনি তার দিক থেকে যদি চিন্তা করা হয় তিনি বিপদে পড়েছেন, তিনি সার্ভিসে থাকা অবস্থায় তিনি কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষীও তৈরি করেছেন। এখন তারা তাকে কতটুকু সহযোগিতা করবে, এবং সরকারের পক্ষ থেকে একটা অনমনীয় ভাব দেখা যাচ্ছে। কারণ যেভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তাতে যদি এটি স্বাভাবিক গতিতে যায় তাহলে হয়তো আরো অনেক কিছুই বেরিয়ে আসবে। কারণ আমরা যে ব্যাপ্তি দেখতে পাচ্ছি তার সম্পদের, সেটি স্বাভাবিক প্রক্রিয়ায় তার চাকরি জীবনে এটি আসলে অনেকটাই অবাস্তব এবং সেই কাজটি আসলে গণমাধ্যম সাহসিকতার সাথেই করেছে। এরকম প্রতিবেদন আসলে সবসময় করা যায় না, অনেক ক্ষেত্রেই অনেক প্রতিবেদন আসে কিন্তু এই শেষ পর্যন্ত সেটি আর কুলিয়ে ওঠা যায় না। কিন্তু এটি হয়তো আলোর মুখ দেখেছে এবং এটি আসলে মানুষ যেহেতু জেনেছে, মানুষ এটির একটি শেষ জায়গা দেখতে চায় এবং মানুষ আসলে ভরসা করতে চায় আইনের প্রতি। জি, শুভ সিংহ রায়ের কাছে এই পর্যায়ে আসতে চাই। যেমনটি ইশতিয়াক ইমন বলার চেষ্টা করেছেন যে সরকার এক্ষেত্রে কিছুটা নমনীয় কিনা, সেই নমনীয় কিনা এই প্রশ্নের
উত্তরে আসলে আমরা কি খুঁজে মানে বের করতে চাই, এবং একই সাথে যখন এরকমভাবে সম্পদ আসছে তার শুভাকাঙ্ক্ষী অনেক থাকতে পারে, তাকে কি আসলে আইনের আওতায় আনা সম্ভব হবে কিনা? এরকম ক্ষমতাধর ব্যক্তি যিনি সাবেক হয়ে গেছেন, সাবেকের পরে তো ক্ষমতা কিছু হলেও থেকেই যায়, একেবারে যে চলে যায় তা তো নয়, তার তো বন্ধুরা আছে। কাজে সেক্ষেত্রে যেই পথে এগোচ্ছে এবং দুদক কতটুকু সামাল দিতে পারবে, শব্দটি সামালই বললাম, সুভাষ সিংহ আপনি কিভাবে দেখবেন বিষয়টিকে? না, ইশতিয়াক ইমন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তো একেবারে বাস্তবসম্মত কথা বলছে। শুধু একটু যোগ করবো যে গণমাধ্যম সংবাদ পরিবেশন করতে পারে না, এই ব্যাপারে আমি একমত না। কারণ আপনার এই অনুষ্ঠানে যে সমস্ত আলোচনা হয়, সব আলোচনা যে সরকার খুশি হয় এটা বোধ করি বলবার অবকাশ রাখে না, এটা বলা যায় না। তা স্বাভাবিক কারণে গণমাধ্যম যে স্বাধীন এটা বারবার প্রমাণিত হয়েছে। তারপরেও আমরা কিন্তু মুখস্থর একটি কথা বলি, গণমাধ্যম স্বাধীন না। এটাই আমার শুধু যোগ করার বিষয়। আর একটা কথা বারবার যে বলছি, সুভাষ সিংহ এখানে কিন্তু একটু বলতে হয় যে গণমাধ্যম স্বাধীন, এতে কোনো সন্দেহ নেই, আমি আপনার সাথে এই জায়গায় একেবারে একমত। কিন্তু সেলফ সেন্সরশিপ বলে একটি বিষয় আছে, যেটি গণমাধ্যমের উপর কেউ চাপে দেয়নি, নিজে নিজে করে নিচ্ছে এবং সেই অনুযায়ী সে নিজেই কাটছাট করে দিচ্ছে, এটিও তো হচ্ছে না। সেটা যদি আপনি বলতে চান তো সারা পৃথিবীর গণমাধ্যম নিয়ে কথা বলতে হবে। আপনি কি ভারতের এনডিটিভি খুবই জনপ্রিয় একটি গণমাধ্যম, তারা কি সব কথা সব সময় কি বলে না সময় বুঝে বলে? গণমাধ্যম তো সেই কাজটি তো সারা পৃথিবীতে করছে। অতএব এখানে বাংলাদেশকে আলাদাভাবে, যেমন 10 বছর ধরে যে মামলা খুরশেদ আলম সাহেব পরিচালনা করেছেন, আমি যদি অভয় দেন তা বলতে পারি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির সুস্পষ্ট মামলাটি, সেই মামলা 10 বছর যাবৎ চলেছে। তারপরেও পারসেপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে 2 কোটি টাকা কিংবা 5 কোটি টাকা 2 কোটির জায়গায় আছে, এখানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এই টাকা ঠিক মতোই আছে, আর টাকা পরিমাণ এত অল্প, এটা নিয়ে আবার দুর্নীতি কি করে হয়, এই জন্য তাও 10 বছর কেন হয়, নানান রকম কথা শুনেছি তো। অতএব সেই কথাই আমার প্রিয় মানুষ জহিরুল আলমের ক্ষেত্রে বললাম যে সবসময় যে পারসেপশন সঠিকভাবে তৈরি করা হয় আর পারসেপশন টার্গেট করে যে তৈরি করা হয় না, সেই ব্যাপারে আমরা একমত হয়ে বলতে পারি না। এইটাই আমি বলবার চেষ্টা করেছি। আর অপরাধী সে যত ক্ষমতা সহধরী ব্যক্তি হোক না কেন, অপরাধী এবং বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে যখন এরকম পারসেপশন তৈরি করা হয়, জ্ঞানী গুণীজনরা যখন সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেন, বাইরের ইন্ধন থাকে, ঠিক সেই সময়টাই কিন্তু দেখা যায় যে সরকারও কোনো কোনো ক্ষেত্রে, যেমন সৈয়দ আবুল হোসেনকে, তিনি এখন প্রয়াত, তাকে তার মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দিতে বাধ্য হয়ে করা হয়েছে এই পারসেপশনের ঢেউয়ে। সেই পারসেপশনের ঢেউটা সবসময় সঠিক কিনা সেই প্রশ্নটা আমি সবসময় করে যাব। এই জন্য বলছে অপরাধ যারা করেন তারা তাদের চিহ্ন রেখে যান, অপরাধ যারা করেন সেই অপরাধীদেরকে এক সময় তাদের আইনে আওতা আসতেই হবে। আপনি আছেন আমাদের সাথে, খুরশিদ আলম খান, আপনার কাছে আরেকবার ফিরতে চাই। যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে সেটা হচ্ছে দুদক আসলে কতটুকু শেষ পর্যন্ত পৌঁছতে পারবে এরকম একজন ব্যক্তি, এবং সেক্ষেত্রে কিছু তো লিমিটেশন বা সীমিত সক্ষমতা আছেই। সেখান থেকে আপনার কাছে একটু জানতে চাই যে এই পথে এগোচ্ছে, আপনাদের উপর তো নিশ্চয়ই কোনো চাপ নেই, কোনো প্রভাব নেই, কাজে সেক্ষেত্রে আপনারা স্বাধীনভাবে কাজ করছেন। কাজ করতে গিয়ে আসলে আপনাদের কোথাও কোনো প্রতিবন্ধকতা আসতে পারে বলে মনে করেন কিনা? এই পার্টিকুলার একটা কেসই বলছেন না ওভারঅল বলছেন আপনি? পার্টিকুলার কি আপনি শুধু বেনজিরের কথা বলছেন না? একবারে এই প্রসঙ্গে বলছি। না, প্রশ্নই আসে না। কিসের আপনার প্রেশারের তো কোনো প্রশ্নই আসে না, এবং গভর্নমেন্ট তো আমাদেরকে কোনো ইন্টারফেয়ার করে না। আপনি 20-22টা ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা এতগুলি কাজ করলাম, এই যে এতগুলি সম্পদ আপনার জব্দ করলাম, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করলাম, এটা তো প্রেশার থাকলে তো হতো না, নাম্বার 1। আর প্রেশার বলতে এখানে কিছু নাই, কারণ প্রেশারটা কি, এখানে তো আইনের নির্দিষ্ট একটা পদ্ধতিতে কাজ চলে, আইনের প্রসেসে অনুসন্ধান হবে, অনুসন্ধান যদি অ্যাকসেপ্ট হয় এফআইআর হবে, তারপরে ইনভেস্টিগেশন হবে, তারপরে ট্রায়াল হবে। হ্যাঁ, ডিআইজি মিজান সম্পর্কেও এই ধরনের একটা পারসেপশন ডেভেলপ করা হয়েছিল, মিজানের আলটিমেটলি ট্রায়াল হবে না। তো মিজান সাজা পেয়েছে, ট্রায়াল কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত সেটা বহাল হয়েছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, অ্যান্ড উইথ এ শর্ট পিরিয়ড অফ টাইম, 4 থেকে 5 বছরের মধ্যেই। কাজে এখানে প্রশ্নই আসে না কোনো আপনার প্রেশার বলতে কি আসলে আমি বুঝতে পারছি না। মানে আপনি কি এটাই বলতে চাচ্ছেন দুদক তুমি আগাবা না?
উনি আমাদের লোক ছিল, এইটাই বোঝাতে চাচ্ছেন আপনি? জি, সেটি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, কোনো উচ্চ মহল থেকে, যেমনটি বলার চেষ্টা করেছিল যে বেনজির আহমেদ তো অনেক বন্ধু বান্ধব রয়ে গেছে যারা এখনো ক্ষমতায় কোনো বড় বড় পদে বসে আছেন, তাদের পক্ষ থেকে আপনারা কোনো রকম চাপ অনুভব করবেন কিনা? না, আপনি দেখুন, দুদক আইন একটা স্পেশাল ল, স্পেশাল ক্রিয়েচার অফ স্ট্যাটিউট, তার নিজস্ব আইনি গণ্ডিতে চলে। 2019 সনে দুদক আইন সংশোধন হয়েছে, বিধিমালা। 2019-এর বিধিমালা সংশোধন হওয়ার পরে ম্যাজিস্ট্রেসি এবং পুলিশের সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নাই। দুদকের নিজস্ব অফিস থেকে মামলা দায়ের হয় এবং সেটা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের ইনভেস্টিগেশন পেন্ডিং থাকা অবস্থায় ইনভেস্টিগেশন পরে ট্রায়ালে চলে যায়। কারণ টোটাল ম্যাজিস্ট্রেসি, টোটাল পুলিশ ফোর্সেস, এর সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নাই। দুদকের পুলিশকে তখনই লাগবে যখন হয়তো অ্যাজ এ বিং এ লজিস্টিক সাপোর্ট আমি কোনো আসামি ধরতে যাচ্ছি, তখন কনসার্ন পুলিশ স্টেশনকে আমি বলতে পারি তুমি একটু অ্যালার্ট থাকো, তুমি আমার সঙ্গে আসো। এবং এই লজিস্টিক সাপোর্ট পুলিশ সবসময় আমাদেরকে দিয়ে আসছে। কাজেই একজন বেনজির, ওনার হয়তো আরো সহকর্মী আছে, এগুলি আমার মনে হয় আপনারা কল্পনা করছেন, এই প্রশ্ন আসছে না। জি জি, যদি আর কোনো প্রশ্ন না থাকে, জহির আলম কোনো প্রশ্ন কি আছে? জি না, আমি একটু এই প্রসঙ্গে আমার দুটো মন্তব্য আমি করতে চাই। যে এখানে কতগুলো প্রসঙ্গ সুভাষদা বলেছেন যেগুলো আনডিনায়েবল, কিন্তু এগুলোকে এক্সেপশন কে আমাদের সামগ্রিকভাবে আমাদের জাতীয় জীবনে গভর্নেন্সের যে ইস্যুটা আছে সেগুলোর সঙ্গে যখন আমরা মিলিয়ে ফেলি তখন কিন্তু আমরা সমাধান পাবো না। উনি বঙ্গবন্ধুর হত্যা মামলার কথা বলেছেন, উনি পদ্মা সেতু পারসেপশনের কথা বলেছেন, খালেদা জিয়ার প্রসঙ্গ এনেছেন। দিজ আর অল আনডিনায়েবল ফ্যাক্ট। এগুলো কিন্তু আমাদের জাতীয় জীবনে এগুলো অনেক আলোচিত, বাট এগুলোর একটা পলিটিক্যাল কনোটেশন আছে, পলিটিক্যাল একটা পার্টিজান দৃষ্টিভঙ্গি আছে যে যেখান থেকে কথা বলেন। কিন্তু আমরা এই আলোচনার মধ্যে এটা আনতে চাই যে আমাদের সিস্টেমিক যে গভর্নেন্সটা আমাদেরকে এনশিওর করার জন্য আমরা আমাদের সরকারগুলো প্রতিশ্রুতিবদ্ধ, সেটা আমরা এনশিওর করতে পারছি কিনা। একজন আইজি যদি তার প্রেডিসিসার বলেন অথবা সাকসেসর বলেন, তারা যদি আজকে বেনজির সাহেবকে যদি ফলো করেন, তাহলে তো এই পদে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে যে এরকম মনস্ট্রুয়াস কি বলবো যে ওয়েলদি একজন পার্সন কিভাবে হওয়া যায়, এটার একটা স্বপ্ন তৈরি হবে। তো এইভাবে বিভিন্ন পদে যারা এভাবে তৈরি হচ্ছেন আমাদের এই সিস্টেমের মধ্যে, আমাদের সিস্টেমিক ফ্লসগুলোকে কেন্দ্র করে, সেই আলোচনার মধ্যে যদি আমরা আমাদের কি বলবো যে ডেভিলস অ্যাডভোকেসি করি, রাজনৈতিক বা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে চাই, তাহলে তো আমরা এটা ইমপ্রুভ করতে পারবো না। আমার বক্তব্য সেখানে। আমার কথা যে যিনি রং ডুইং করছেন, যিনি অন্যায় করছেন, যিনি দুর্নীতি করছেন, সেখানে তো আমাদের একটা ওভারসাইট, একটা কি বলবো ওয়াচডগ ভূমিকা, সেটা মিডিয়া বলেন, পার্লামেন্ট বলেন, এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলেন, জুডিশিয়াল বলেন, সবার থাকতে হবে। সেটা যদি আমরা চেক করতে না পারি, আমরা যদি বলি যে বেনজির সাহেব আদৌ এটা করেছেন কিনা, সেটা নিয়ে যদি এটা তো তারপরেও তো পত্রিকায় খবর বেরানোর পরে কিন্তু দুদক সক্রিয় হয়েছে। দুদক কিন্তু প্রিএমটিভ মেজার কিন্তু নেন নাই, কিংবা নিজেরা কিন্তু উদ্যোগী হয়ে কিছু করেন নাই, পার্লামেন্ট নিজে থেকে কিছু করে নাই, কোনো পলিটিশিয়ান এই অভিযোগ আনে নাই। সুতরাং আমি বলছি যে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে আমাদেরকে, আদারওয়াইজ আমরা আমাদের ওভারঅল ডেভেলপমেন্টটা করবো কিভাবে? সেটি ডেভেলপ করেছে এ কারণেই এই তথ্যগুলো গণমাধ্যমে বেরিয়েছে, সেটি রাষ্ট্রের উপরে চাপ দিয়েছে এই বিষয়গুলো দেখার জন্য, এবং দেখে সেই বিষয়গুলো বেরিয়ে এসেছে। এবং আমরা আশা করি, যেমনটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো অপরাধীকে প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি আমরা কমপ্লাসেন্ট হয়ে বিলিভ করি, তাহলে আমার মনে হয় যে আমরা ইমপ্রুভমেন্টের জায়গাটা হারাবো। আমাদেরকে আরো অনেক বেশি ফাইট করতে হবে এগেইনস্ট করাপশন, এগেইনস্ট অল দোজ অফ রং ডুইং, যারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে অর্থবিত্ত করছেন অন্যায়ভাবে ব্যাংকে বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলোকে আমাদেরকে আরো নির্মমভাবে খুঁজে দেখতে হবে, ইরেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন। এই গভর্নমেন্ট যেহেতু 4টা টার্মে ক্ষমতায় আছেন, সুতরাং ওনাদের সিস্টেমিক প্রাতিষ্ঠানিক এগুলো দায়িত্ব, এগুলো দেখভাল করা এবং এনশিওর করা ট্রান্সপারেন্সি। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আলোচনা আমরা শেষ করতে পারি। আমাদের সাথে যুক্ত ছিলেন খুরশিদ আলম খান এবং আমাদের সহকর্মী ইশতিয়াক খান। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এই বিষয়ে থাকার জন্য, আলোচনা করার জন্য। একটা বিরতি নেই, ফিরে শুনুন আলোচনা। কথা বলতে চাই এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে, এবং সেই আলোচনা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার দুলাল, রাষ্ট্রপক্ষের আইনজীবী, যুক্ত হচ্ছেন মোহেমেজান, বিশেষ প্রতিবেদক, আমাদের সহকর্মী, এবং আরও যুক্ত হচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী, কলকাতা প্রতিনিধি, আমাদের ৭১-এর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, এবং এই আলোচনার যে সর্বশেষ ফলো আপ, সেই ফলো আপটি নিয়ে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখব। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত 3 আসামি আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান ও ফয়সালকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে আদালতে তোলা হয়। এ সময় 3 আসামির
10 দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 3 জনের প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সাংসদের মেয়র করা অপহরণ মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। আইনজীবী জানান যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীনের সাথে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। এ সময় আদালতে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি রহমান। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এদিকে আজিমের খণ্ডিত মরদেহের সন্ধানে বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ। এই হত্যার অন্যতম আসামি কসাই জিহাদকে নিয়ে গেল রাত থেকেই অভিযানে নামে পুলিশ। সবশেষ শুক্রবার বিকেলে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার একটি খালে অভিযান চলছিল। এর আগে বৃহস্পতিবার জিহাদকে আটকের পর তাকে বারাসাতের আদালতে হাজির করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরেই তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। 364, 302, 201 এবং 120 যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সব কটাই জামিন অযোগ্য ধারা। এবং শুধু নট অনলি দ্যাট, যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে কসাই জিহাদ স্বীকার করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীনের নির্দেশে 4 জন মিলে আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই মরদেহটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে করে কলকাতার বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে লোমহর্ষক এই হত্যাকাণ্ড ঘটে সেই ফ্ল্যাটের আরও একটি সিসি ক্যাম ফুটেজ প্রকাশ পেয়েছে। এই ফুটেজে 2 জনের উপস্থিতি দেখা গেছে। এদের একজনকে সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই ট্রলিতে করেই আনারের খণ্ডিত দেহ বাইরে নেওয়া হয়। সাজিদ সরকার, 71, ঢাকা। প্রতিবেদন দেখে নিচ্ছিলাম। আব্দুল সাত্তার দুলাল, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আপনি রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আমরা প্রতিবেদন দেখছিলাম যে কি বিষয়গুলো উঠে এসেছে, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। জি, আজকের মামলা সম্পর্কে আজকে 3 জন আসামি অ্যারেস্ট করে 1 নম্বর আসামি শিমুল ভুইয়া এবং তানবীর ভুইয়া এবং সেলেস্টি রহমান 3 জনকে আদালতে প্রেরণ করেছেন। আয়ু সাহেব 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে, যেহেতু শুধু রাষ্ট্রপক্ষেই শুনানি হয়েছে, আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, কোনো দরখাস্ত ছিল না। রাষ্ট্রপক্ষের শুনানির পরে বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করছেন এবং হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সতর্কতার সহিত জিজ্ঞাসাবাদের জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। জি, এখন মামলার বিষয়বস্তু কিছু জানতে চান? জহিরুল আলম সিংহ রায়, আপনারা যদি কোনো প্রশ্ন রাখেন। এটা তো আসলে মানে এখন তো দুদেশেই মামলার প্রক্রিয়াটি শুরু হয়েছে বা আপনার রিমান্ডে নিয়েছে পুলিশ। কিন্তু আমার একটু জানার আগ্রহ যে এইটা তো প্লেস অফ অকারেন্স হচ্ছে ইন ইন্ডিয়া, আর আপনারা বাংলাদেশে এরা গ্রেপ্তার হয়েছে। এটার কি সুরাহাটা কিভাবে হবে এই মামলার? মানে 2টা পক্ষ এটা কাজ করছে, মামলার বিচার কার্যটা কোথায় হবে এটা নিয়ে যদি একটু ধারণা দেন। মামলার বিচার কার্য ঢাকায় হবে, ঢাকা মহানগর দায়রা। যেহেতু ফার্স্ট এফআইআর এখানেই হয়েছে, শেরেবাংলা থানায় সংসদ ভবনের থেকে, যেটা এজাহারে বলেছেন সংসদ ভবন থেকে তার বাবা সংসদ ভবনে বের হয়ে গেছে, সংসদ ভবন থেকে। পিওটা ঢাকাতে, শেরেবাংলা সংসদ ভবনের পিও, তো জুরিডিকশন ঢাকার জুরিডিকশন, বিচারটা এখানে হবে। আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন মানে খুব উঠছে, এটা হচ্ছে মামলার যে সন্দেহভাজন মাস্টার মাইন্ড
যার নামটা এর মধ্যে আসছে, ডিবির ব্রিফিংও আসছে বা আলোচনা আমরা শুনতে পাচ্ছি, এবং তিনি অলরেডি অ্যাবসকন্ডিং অ্যান্ড মানে সে আমাদের টেরিটরিতে নাই, কোনো বিদেশে কোনো রাষ্ট্র মানে সন্দেহ করা হচ্ছে উনি যুক্তরাষ্ট্রে আছেন। তো ওনার ব্যাপারে আমাদের আইন কি বলছে, বা কোনো এক্সট্রাডিশন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তো যতদূর জানা যে এক্সট্রাডিশন নেই, সেক্ষেত্রে এই ধরনের অপরাধীদেরকে আপনারা কিভাবে মানে আনার প্রক্রিয়াটা কি, বা কিভাবে বিচার কার্য হতে পারে? আচ্ছা, এর সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিই, আপনি অবহিত, সেটা হচ্ছে খুনের সহযোগীরা যারা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে সমস্ত খুনের সহযোগীরা ছিল, খুনিরা ছিল, তাদের বিচার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তারা কি ভারত সরকারকে করবে কিনা, এটা আইনি প্রক্রিয়া কি বলে, আইনি ব্যাখ্যাটা কি? এখন দাদা, আমাদের কাছে যে পেপারস গুলো আছে, এখানে ভারতীয় কোনো নাগরিক সম্পৃক্ততা আসে না এখনো। এখানে যে সম্পৃক্ততা আসছে, এই যে জহিরুল আলম ভাই যেটা বললেন যে পলাতক আসামি একজন আছেন, এখন আমরা পলাতক আছে ঠিকই, যে 3 জন ধরছে, বাকিটা পলাতক হিসেবেই আছে। এখন ওইটা আনার ব্যাপারে আমি আগেরটার জবাব দিই, আনার ব্যাপারে রাষ্ট্রীয় একটা প্রক্রিয়া আছে, আইন আছে। এটা বন্দি বিনিময়, আপনি ভালো জানেন, বন্দি বিনিময়ের ব্যাপার আছে। আর বিচার প্রক্রিয়াটা হবে সে পলাতক হিসাবে বিচার প্রক্রিয়া মানে চালাইতে কোনো সমস্যা নেই, যেহেতু পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র একটা স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিবেন রাষ্ট্রীয় খরচে, কাজে বিচার প্রক্রিয়ার কোনো সমস্যা নাই। আর দাদা যে প্রশ্ন করছেন ইন্ডিয়ার যদি আসামি হয়, তাহলে সেই আসামিগুলো কি হবে? এখনো সেই পেপার আমাদের হাতে আসেনি যে ইন্ডিয়ান কোন আসামি আছে কিনা। একজন আসামি নেপালে আছে আমরা শুনছি, নেপালে চলে গেছেন। আমাদের হাতে যে পেপার আছে, পুলিশ ফরওয়ার্ডিং প্লাস যে এজারটা আছে আমাদের হাতে, যে এফআইআর, সেখানে অন্য কোনো আসামি নাই। না, বাংলাদেশি আসামি সংখ্যাটি কত? কাঠমান্ডুতে চলে গেছেন, সে যেতে পারে। যে গাড়ির চালক নিয়ে গেছে, যে যারা ওখানে অবগত ছিল, যারা এই সমস্ত সরবরাহ করেছে, তারা তো নিশ্চয়ই এই আইনের আওতায় আসবে, এবং সেটা তো তারা ওই দেশের আইনের বিচার তো হবে বলে আমার মনে হয়। সেই প্রক্রিয়াটা কি, সেটাই আমি জানার জন্য। এখন প্রক্রিয়াটা আমি তো একটু আগে যেটা বললাম, যে এখনো সেই পেপারস গুলো আমাদের হাতে আসেনি। ইন্ডিয়ান নাগরিক বা নেপালি নাগরিক বা অন্য কোনো দেশের নাগরিক সেই হিসাবে কিন্তু এখন আমাদের আসে। মানে যতটুকু বোঝা যাচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, তাহলে যে কয়টি নাম আপনাদের কাছে এসেছে তারা সকলেই বাংলাদেশি নাগরিক, এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত আপনাদের কাছে পুরো বিষয়গুলো আছে এবং সেভাবে আপনারা প্রসিড করছেন, তাই তো? জি, যখন আসবে তখন আর কি দেখা যাবে, এর আগ পর্যন্ত উনি মন্তব্য করছেন না এই মুহূর্তে। আমার মনে হয় আমরা এই পর্যায়ে একটু সত্যজিৎ চক্রবর্তীর কাছে আসি। সত্যজিৎ চক্রবর্তী, আমরা জানতে পারলাম যে আজকেও যে কসাই জিহাদ, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় আনোয়ারুল আজিম যিনি, তার মৃতদেহের খণ্ডাংশ খোঁজার চেষ্টা করা হয়েছে, এবং শনিবারেও এই অভিযান চলবে। শেষ খবর কি আছে? কোনো অগ্রগতি, কোনো কিছু? দেখুন, আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু আবার তল্লাশি শুরু হবে, এবং বাগজোলা খাল, যেটা কৃষ্ণমাটি এলাকায় ভাঙড় এলাকার মধ্যেই পড়ে, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে, খুনের ঘটনা, যে অভিজাত আবাসন, সেই আবাসন থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি দূরত্বে এই জায়গা। তো সেই খালের আজকে কিন্তু প্রায় 2.5 ঘন্টা ডুবুরি তল্লাশি করেছে, কিন্তু কোনো কিছুই পায়নি। খালটার একটা বৈশিষ্ট্য আছে, খালটা হচ্ছে যেমন গভীর ঠিক তেমনি ভাবে সেখানে কিন্তু পানি প্রবাহিত হয়, তো স্বাভাবিকভাবেই কিন্তু ডুবুরিরা পায়নি। তো সেক্ষেত্রে আগামীকাল জাল ফেলে আর কি খোঁজার চেষ্টা করা হবে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করা হয়। আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার পর, নিজেদের রিমান্ডে নেওয়ার পর জিহাদ হাওলাদারকে নিয়ে কিন্তু তল্লাশি করে, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু সিআইডি আধিকারিকরা খুঁজছেন। যেমন ধরুন, যে প্রশ্নটি উঠছে যে চালক, ক্যাব চালক তারা কি আওতার মধ্যে পড়বে, তারা কি গ্রেপ্তার হবে? দেখেন, গোয়েন্দারা এই যে প্রশ্নের উত্তর ব্যাখ্যাটা দিচ্ছেন, তাদের অবশ্যই জেরা করা হচ্ছে, এবং যেহেতু তারা ক্যারিয়ার, অর্থাৎ তারা ভাড়া, টাকার বিনিময়ে তারা ভাড়া কেটেছেন, তো স্বাভাবিকভাবেই ব্যাগের মধ্যে কি আছে কি নেই সেই বিষয়টা কিন্তু তারা দেখেন না। তো
তো এক্ষেত্রেও ক্যাব চালকদের ভূমিকা এখনো পর্যন্ত তেমনটাই পেয়েছে। আরেকটি যেটা বিষয় উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যে জায়গায় এই দেহের অংশগুলো ফেলা হয়েছে সেটা কিন্তু একটি জায়গায় নয়। তো স্বাভাবিকভাবে এবং যে জায়গাটা এখনো পর্যন্ত প্রকাশ্যে এসছে বাগজোলা খালের যে জায়গা, নিস্তব্ধ জায়গা, একটা গ্রামীণ অঞ্চল, তো এরকম জায়গাটা নির্বাচন করলোটা কে করে দিল? তার মানে খুনিরা কিন্তু কলকাতা শহরের খুব আসা যাওয়া, তারা চেনা জানা, কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস একটা দীর্ঘ সময় ধরে রীতিমতো তারা রেকি করেছে এবং দেখা গেছে বিভিন্ন হোটেলে তারা কিন্তু বিভিন্ন সময় এসছেন, তার রেজিস্টার রীতিমধ্যেই গোয়েন্দা পুলিশ তারা কিন্তু সেই সমস্ত নথি তথ্য সবকিছুটাই তারা জোগাড় করেছেন। তো স্বাভাবিকভাবেই যে জায়গাগুলো নির্বাচন করেছেন এটা দেখে কিন্তু হতবাক হচ্ছেন যারা তদন্ত করছেন এবং এজলাসের মধ্যে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনিও কিন্তু অবাক হয়েছেন। কারণ কলকাতা শহরে যে বহু নৃশংস হত্যা অবশ্যই হয়েছে, কিন্তু এরকম নৃশংস হত্যা কিন্তু কখনো হয়নি এবং সবাই অবাক হচ্ছেন যে বাংলাদেশ থেকে এসে যে জায়গায় নির্বাচন করা হলো খুনের জন্য, এমনকি খুনের পরে দেহটাকে যেভাবে নৃশংসভাবে কিমা করা হলো, হাড় মাংস আলাদা করে একটা মানুষের, এবং যে যে জায়গায় ফেলা হয়েছে সেই জায়গা। আরেকটি যেটা বিষয়, যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে একটা সিসিটিভির ভিডিওকে ঘিরে, যে যখন আবাসন থেকে বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে একটা লাগেজ অর্থাৎ ট্রলি ব্যাগে সেটা নিয়ে যাচ্ছে। তাহলে কি ট্রলি ব্যাগ সহ সেই দেহাংশ ফেলে দেওয়া হয়েছে? তাহলে সত্যজিৎ চক্রবর্তী, এখানে আমার আরেকটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে যে এই কসাই জিহাদকে নিয়ে যেভাবে খোঁজা হচ্ছে, কসাই জিহাদ কি কোনো জায়গা, স্পেসিফিক কোনো জায়গার কথা বলছে, বা তিনি কি আসলে জানেন যে কোন কোন জায়গায় ফেলা হয়েছে, তার কাছ থেকে সেই তথ্যগুলো নিয়েই কি এই খোঁজাটি হচ্ছে? একদমই, দেখুন এক্ষেত্রে কিন্তু দুটো ইনপুট নিয়েছে। যেটা হচ্ছে যে কসাই জিহাদ হাওলাদার এর যে ভূমিকাটা ছিল, এর যে কাজটা ছিল সেটা হচ্ছে সাংসদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা, হাড় মাংস আলাদা করা, এবং এখানে অপর একজন আছেন যাকে শিয়াম বলা হচ্ছে, তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু এই মাংসর গুলো আর কি দেহাংশগুলো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসা, যে জায়গাগুলো আগে রীতিমতো সে রেকি করেছে, চিহ্নিত, আগে চিনে এসছে, চেনার পরে, এবং যে ট্যাক্সি চালক অর্থাৎ ক্যাব চালক যাকে, এই দুজনকে কিন্তু সিআইডি জেরা করে যে কোথায় নিয়ে গেছিল এবং যেখানে নিয়ে গেছিল সেই জায়গাটা কিন্তু সিআইডি চিহ্নিতকরণ করেছে, এবং চালকের থেকে পাওয়া তথ্যের সঙ্গে এই যে জিহাদ হাওলাদার তার থেকে পাওয়া তথ্যের মিল পাওয়া গেছে এবং সেই জায়গায়, এবং এই যে জিহাদ হাওলাদার সে কিন্তু নিয়ে যায় সিআইডি কে যে সে কোথায় কোথায় ফেলেছে, কি করেছে, এবং প্রথম যে জায়গাটা যেটা বলা হচ্ছে যে একটা বড় টুকরো যেটা প্লাস্টিকে ভর্তি, সেটা এখানেই ফেলা হয়েছে। তো যেহেতু এই বাগজোলা খাল, সেই বাগজোলা খালে কৃষ্ণমাটি এলাকার সেই খাল দিয়েই কিন্তু শুরু করছে তদন্তকারী আধিকারিকরা, এবং যেহেতু 12 দিনের রিমান্ডে নিয়েছে, আরো অনেক তথ্য কিন্তু নেওয়ার চেষ্টা করছে যে কারা কারা জড়িত এখানে এবং কত দিন ধরে রেকি করেছে, বাংলাদেশের কোন কোন প্রভাবশালী এবং কে যোগাযোগটা করিয়ে দিল এই কসাইয়ের কাজ করার জন্য। কারণ দীর্ঘ প্রায় 2-3 বছর আগে সে কিন্তু অবৈধ অনুপ্রবেশ করে ভারতে আসে, মুম্বাইয়ে থাকে, সে মুম্বাই থেকে সে সেখানে মাংস কাটার কাজ করে। মানুষ কাটার দায়িত্ব সে কি করে পেল, কিভাবে নিশ্চিত হলো? অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই খোঁজা হচ্ছে। জি সত্যজিৎ, আপনি আছেন আমাদের সাথে। মহিম মিজান, আপনার কাছে একটু আসতে চাই এবং সেক্ষেত্রে আপনার কাছে মূল যে প্রশ্নটি রাখতে চাই, আমরা সংবাদ মাধ্যমের মধ্যেও দেখছিলাম যে 200 কোটি টাকার সোনার চালান কিভাবে হবে তা নিয়ে দ্বন্দ্বের জেরে হয়তো বা এরকম একটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে। এরকম কোনো তথ্য আপনার অনুসন্ধানে উঠে আসছে কিনা? দেখুন, হত্যাকাণ্ডটি হয়েছে খুব একটা সাধারণ বিষয়, একেবারেই তুচ্ছ বিষয় কেন্দ্র করে না। কারণ যে নৃশংসতা আমরা নিজেরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে, আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যেভাবে বললেন যে এভাবে মানুষকে নানান ভাবে হত্যার সম্মুখীন হয়, কিন্তু যেভাবে তাকে আনোয়ার আজম আনারকে হত্যা করা হচ্ছে, হাড্ডি মাংস আলাদা করে ফেলা হচ্ছে, কিমা করা হয়েছে, এবং কোথায় কোথায় ফেলানো হবে সেই স্পটগুলোকে আগে থেকেই নির্ধারণ করে তারপরে সেই জায়গা পরিকল্পনা অনুযায়ী ফেলে রাখা, এটি আসলে সহজ হত্যাকাণ্ড নয়। এটির জন্য যেটি গোয়েন্দা পুলিশ প্রধান আমাদেরকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা বাংলাদেশে
কয়েকবার চেষ্টা করেছিল যে আনারকে হত্যা করবার জন্য। এবং যখন বাংলাদেশে দেখে যে আসলে আনারের সাথে প্রত্যেক সময় কোনো না কোনো লোক থাকে, আপনি জানেন সংসদ সদস্যরা কোথাও গেলে একজন যান না, তার বডিগার্ড থাকেন, সঙ্গে 2-4 জন থাকেনি, এবং বাসায় যখন থাকেন তখনও 5-7 জন থাকে নিচে উপরে মিলিয়ে। তো সেখানটা বাংলাদেশটা একেবারে অনিরাপদ এই হত্যাকাণ্ডের জন্য। অনেকবার অ্যাটেম্প নিয়েছে কিন্তু সেটি পারেনি, আমাদের ডিবি প্রধান যেটি জানালেন। পরবর্তীতে তাদের যে সত্যজিৎ চক্রবর্তী এবং বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জেনেছি এবং গোয়েন্দা পুলিশ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এটি একেবারে ওয়েল প্ল্যান। উনি আজিম আনার ভারতে প্রায়ই যান, কলকাতায় যান, এবং এই যে আখতারুজ্জামান শাহীন তার ঘনিষ্ঠ বন্ধু, উনি কিন্তু সবই জানেন, প্রত্যেকটা স্টেপ তার মুখস্থ, যে আনার কোন দিকে যায়, কখন যায়, কিভাবে যায়, কার কাছে গিয়ে থাকে, এই স্টেপগুলো তার মুখস্থ, কারণ তার ঘনিষ্ঠ বন্ধু, একই এলাকায় বাসা, তিনি সংসদ সদস্য, তার আখতারুজ্জামান শাহীনের ভাই সেখানকার কোটচাঁদপুরের মেয়র। তো এই তাদের কিন্তু সক্ষতা, প্রত্যেকটা ফুট স্টেপ কিন্তু তার মুখস্থ। এই কারণে কিন্তু 30 এপ্রিল আপনি জানেন যে সঞ্জীবা গার্ডেন যে ফ্ল্যাটটি, ডুপ্লেক্স ফ্ল্যাটটি কিন্তু আখতারুজ্জামান ভাড়া করে, এবং তিনি জানেন তিনি কবে প্রবেশ করবেন, 12 তারিখে প্রবেশ করে, এবং তিনি জানেন যে গোপাল বিশ্বাস করে এক ভদ্রলোকের কাছে তিনি যান, কারণ স্বর্ণ চোরা চালান বা গোপাল বিশ্বাস হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী। এবং এইটিকে কেন্দ্র করে আপনি যেটি বলছেন যে 200 কোটি টাকা স্বর্ণের হেরাফেরি, এই কারণে মূলত আসলে ওই জাতীয় ঘটনায়, যার কারণে এই বিদ্বেষটা, এই ক্রোধটা সে চেপে রাখতে পারেনি। যেহেতু বছরের পর বছর তিনি সংসদ সদস্য হচ্ছেন, তাকে কিছুই বলা যাচ্ছে না, হয়তো তাদের পুরনো ব্যবসা, কিন্তু কোনোভাবেই টাকা আদায় করা যাচ্ছে না, যার ক্ষেত্রটা তিনি মিটিয়েছেন তারই আরেক সহকর্মী বা তার আত্মীয়, যেটি আমানুল্লাহ, পরবর্তীতে তো নাম পাওয়াই যায়, শিমুল ভূঁইয়া, যে কমিউনিস্ট চরমপন্থী দলের সে নেতা ছিল এবং তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এই জাতীয় নৃশংস হত্যার তার সম্পৃক্ততা রয়েছে, তার বিরুদ্ধে মামলাও ছিল, যার কারণে শিমুল ভূঁইয়া নাম বাদ দিয়ে এফিডেভিট না করিয়ে জালভাবে আবার নতুন আইডি করেছে আমানুল্লাহ নামে বা পাসপোর্ট করেছে আমানুল্লাহ নামে। তো আসলে আর্থিক লেনদেন এবং ক্ষমতার দৈরথ ছাড়া এই হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে অন্য কোনো কারণ থাকতে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য বেরিয়ে আসেনি। যদি বেরিয়ে আসে তাহলে অবাক হওয়ার মতোই ঘটনা ঘটবে। জি, মহিম, আপনি আছেন, আমরা এই আলোচনা শেষ করবো। জহির আলম, সুভাষ সিংহরে, আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে ছোট ছোট করে নেব। জি, জহির আলম। আনমিউট করতে হবে। জি, একটা যেহেতু সীমান্তবর্তী অঞ্চলের অধিবাসী ওনারা, সে কারণে অনেকগুলো প্রশ্ন এখানে জড়িত আছে। যেমন মহিম মিজান স্বর্ণ ব্যবসার কথা বলছেন, হুন্ডি ব্যবসা কথা বলা হচ্ছে, ওখানে মাদকের বিভিন্ন যোগাযোগ আছে সীমান্তবর্তী অঞ্চলে। সুতরাং এগুলোই কিন্তু একেবারে প্রাইম এলিমেন্টস বিরোধের সেখানে। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক বিরোধের প্রসঙ্গগুলো আসছে, যেহেতু একজন চরমপন্থী নেতার কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যেটা আগ্রহী যে একটু আগে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, একইভাবে একজন পার্লামেন্ট মেম্বারের হত্যা রহস্য উন্মোচনের ক্ষেত্রে, সেটা হুন্ডি ব্যবসা হোক, সোনার ব্যবসা হোক, রাজনৈতিক প্রতিপক্ষ হোক বা বিরোধ হোক, হোয়াট এভার, এটা একটা ট্রান্সপারেন্ট তদন্ত হবে এবং প্রকৃত কারণটি জানা যাবে। কারণ এটা দেখেন, কালচারালি উনি একজন সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সুতরাং ওনার সঙ্গে যদি কোনো আন্ডারওয়ার্ল্ড বা আনডিউ কোনো বিজনেস রিলেশনসের কারণে এগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবারও একটু আগে আপনি যেটা আলাপ করছেন, ওনাদেরও অনেক সহকর্মীরা আছেন বা ওনাদের অনেক এক ধরনের রাজনৈতিক প্রভাব থাকতে পারে, সেটাও কিন্তু আমরা কিন্তু এক ধরনের কি বলবো যে শঙ্কার জায়গা প্রকৃত সত্য উন্মোচনের ক্ষেত্রে। আমরা আশা করব এবং আমরা প্রত্যাশা রাখছি যে এই হত্যা রহস্যের প্রকৃত যে জটটি আছে, সেগুলো আমাদের যে গোয়েন্দারা আছেন তারা খুবই চৌকস, এবং ভারতীয় গোয়েন্দাদের মাধ্যমে, তাদের সঙ্গে একটা যোগাযোগের মাধ্যমে প্রকৃত রহস্যটা আমাদের সামনে উন্মোচন করবে, আমরা জানতে পারবো এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণটি কি আসে। জি, অনেক ধন্যবাদ। সুভাষ সিংহ রায়। গৌরচন্দ্রিকায় জহির আলম ভাই কি বলেছেন আর উপসংহারে কি বলেছেন, এই নিয়ে আমি আলোচনা করছিলাম। আমার সুস্পষ্ট বক্তব্য, জনপ্রিয় একজন সংসদ সদস্য, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্মম হত্যাকাণ্ড, এবং যারা এই হত্যাকাণ্ডটা করিয়েছে তাদের বিচার যেন আগে আমরা চেক করি। এবং এর পিছনে যে কথাগুলো ভাবা হচ্ছে, যাগুলো বলা হচ্ছে, এর তথ্য সূত্র তো নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু এইটা যেন বেশি করে আমাদের
সামনে বেশি অন্তত এই সময়টায় উঠে না আসে। আগে হত্যাকাণ্ডের বিচারটা খুব জরুরি, এইটাই আমার বলবার কথা। আমরা যেন এই সীমান্তবর্তী এলাকা, সেখানে কি ঘটেছে, এখানে অর্থের লেনদেন কি হয়েছে, এই বিষয়গুলো আসবে, অবশ্যই আসবে, কিন্তু কারণ হত্যাকাণ্ডের মোটিভ লুকিয়ে থাকবে সেখানেই। হ্যাঁ, যেখানে থাকবে সেটা হবে, কিন্তু হত্যাকারীর বিচারের ব্যাপারটা যেন আমরা সবাই একাট্টা হয়ে থাকি, আমরা যেন অন্য বিষয়গুলো সামনে বেশি না আনি, এইটাই আমার শুধু মূল বক্তব্য, আমার আর কোনো বক্তব্য নেই। জি, যা সত্য তার সবটাই আসলে উঠে আসবে সুভাষ সিংহ রায়, এবং সেক্ষেত্রে যদি সত্যিকার অর্থে হত্যাকাণ্ডের মোটিভ ভিন্ন কিছু হয়, যেটি হয়তো বা আমাদের কাছে একেবারেই কাঙ্ক্ষিত নাও হতে পারে, সেরকম যদি হয় সত্য বেরিয়ে আসুক এবং সত্যিকার অর্থে অপরাধীরা চিহ্নিত হয়ে তারা শাস্তির আওতায় আসুক, সেই প্রত্যাশা আমরা সকলে রাখতে চাই। এই আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত ছিলেন আব্দুল সাত্তার দুলাল, মহিম মেজান এবং সত্যজিৎ চক্রবর্তী। আপনাদের কাছে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিরতি। জার্নালে এবারের আলোচনা গাজা প্রসঙ্গ, এবং সেই আলোচনায় যুক্ত হচ্ছেন ফজলুল হালিম রানা, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে তো আছেনই এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, এবং আছেন abnews24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনারা নিশ্চয়ই আলোচনায় যুক্ত হয়ে যাবেন। ছোট্ট একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে নিচ্ছি। Ireland, Norway and Spain. সম্প্রতি ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছে। তবে ইউরোপীয় 3 দেশের এমন সিদ্ধান্তকে জঘন্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, এই পদক্ষেপ গাজা বা অধিকৃত পশ্চিম তীরের ধ্বংসাবস্থা ঠেকাতে সামান্য ভূমিকা রাখবে, কেননা পশ্চিম তীরে তারুণ্য সংকটে ভোগা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেসামরিক কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েলে মার্কিন অস্ত্র আটকে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এর আগে দেশটির বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে একাধিক দেশ। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন পর্যন্ত করা হয়েছে। এতে করে দেশটি বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের এমন আশঙ্কার মধ্যেই বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ। 28 মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তারা। এদিকে দ্বিরাষ্ট্র সমাধানকে দীর্ঘদিন ধরে প্রতিরোধ করে আসছেন নেতানিয়াহু। 2022 সালের শেষের দিকে নেতানিয়াহু সরকারকে কট্টর ডানপন্থী ধর্মীয় জাতীয়তাবাদী দলগুলোর যোগ দেওয়ার পর তার এই প্রতিশোধ আরও বেড়েছে। ঋতু সাহা, 71। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম। আলোচনা শুরুতেই আমার মনে হয় জহিরুল আলম, সুভাষ সিংহ রায়, আপনাদের কাছে ছেড়ে দিই। আপনার প্রশ্ন করুন, কারণ সময় যেহেতু খুব বেশি পাবো না। ফজলুল হালিম রানা আছেন আমাদের সাথে। জহিরুল আলম। জি, না, প্রশ্ন করার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এটা আমরা তো সবাই এখন দেখছি যে এখানে আইসিজে বা আইসিসির তৎপরতা আমরা দেখছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেভাবে ব্যাকিং দিচ্ছে, আইসিসির ব্যাপারেও তাদের অবস্থান আছে, আইসিসির ব্যাপারেও তারা তাদের সেখানে অভ্যন্তরীণ রাজনৈতিক চিন্তাভাবনা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে কি, যে গ্লোবাল কমিউনিটি মানে ইসরায়েলের যে নৃশংস মানে যে জেনোসাইড এবং যে বর্বরতা, এটার বিরুদ্ধে ইউরোপের যে 3টা দেশের কথা বলছেন, এবং এটা কি একটা কনসিকুয়েন্সের দিকে যাচ্ছে যে শেষ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের যত সহযোগিতাই তারা পাক না কেন, ইসরায়েলের মানে বিশ্ব মানে ইয়ে থেকে মানে বন্ধুহীন হয়ে পড়ছে গ্রাজুয়ালি, এটা আপনি মনে করেন কিনা? জি, সুভাষ সিংহ রায়। না, এখানে তো আর বলার কিছু থাকে না, কারণ এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আটলান্টিক মহাসাগরের এপারে একরকম মানবাধিকারের সংজ্ঞা, ওপারে একটি মানবাধিকারের সংজ্ঞা আমরা তো দেখতেই পাচ্ছি। এবং সেটা নিয়ে আমরা কতদূর কত জায়গায় কথা বলতে পারবো এবং কি লড়াই করতে পারবো। আপনারা জানেন যে 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় একমাত্র বাংলাদেশের বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তার চিকিৎসক দল পাঠিয়েছিলেন 28 জন, আর কেউ সাহস করেনি। এইটাই আমার সামনে দেখছি যে বিশ্বের রাজনীতিতে এখন যে পরিমাণ
মানবতাবিহীন কাজ চলছে। তো সেটা নিয়ে আমরা কতদূর কথা বলতে পারছি, কে কোন কথা বলছি, সেটা প্রফেসর রানা ভালো উত্তর দিতে পারে। না, আমার কাছে যেটা মনে হয়, যেটা সম্মানিত অতিথি একজন প্রশ্ন করলেন যে কতটা ইসরায়েল বন্ধুহীন হয়ে পড়েছে, সেই প্রশ্নটা থাকে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আজকে যে রায় নিয়ে আমরা কথা বলছি, একই মামলা কিংবা হচ্ছে সেই সাউথ আফ্রিকা যে শুরু থেকেই অর্থাৎ প্যালেস্টাইনের পক্ষ নিয়ে মামলা করেছে এবং মানবিক যে আবেদন রয়েছে তাদের বা মানবাধিকারের পক্ষে যে তাদের অবস্থান, সেই জায়গায় থেকে কিন্তু তারা এটা কিন্তু আমরাও দেখি যে আইসিসির এটা কিন্তু তৃতীয় দফা রায়, অর্থাৎ আপনার এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত সেই বছরের শুরুতে এবং মার্চে দ্বিতীয় দফা রায় ঘোষণা করলো, অর্থাৎ এই হত্যাযজ্ঞ কিংবা যেটাকে আমরা এথনিক ক্লিনজিং বলছি, অর্থাৎ জাতিগত নিধন, তার বিপক্ষে, এবং এটা কিন্তু তৃতীয় দফা, হয়তো রাফাকে কেন্দ্র করে এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রথম দুই দফা যদি সফল হতো কিংবা আইসিসের এই উদ্যোগ সার্থক হতো, তাহলে তো আর আজকের এই তৃতীয় দফার প্রয়োজন হতো না। কাজেই বোঝাই যাচ্ছে যে ইভেন এর সাথে আরেকটি বিষয় আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখানে যাই হোক না কেন, আমরা সবাই জানি সেটা, কিন্তু তারপরেও এটা ঠিক যে গাজা স্ট্রিপ থেকে যখন মানুষজন সরে যাচ্ছিল রাফার দিকে, তখন কিন্তু তারাও বলেছে যে রাফায় যখন ইসরায়েল অপারেশন শুরু করলো অর্থাৎ তার স্থল বাহিনী, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা তাদের সমস্ত রকমের অর্থাৎ যে উইপন দিয়ে এই যুদ্ধে সহযোগিতা করতেছিল ইসরায়েলকে, সেটা তারা বন্ধ করে দিবে এবং তারা অসহযোগিতার কথা বলেছে, বাজেট বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এখন দেখুন তো সেই তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে অবস্থান নিয়েছে, আইসিজে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, তার মানে জাতিসংঘ, যেহেতু জাতিসংঘের সর্বোচ্চ এটা আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলি এবং ওয়ার্ল্ড কোর্টও বলেন অনেকে, তো তারা সবাই বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে এই আইনি যে আপনার বলতে পারেন যে এক ধরনের পক্ষ প্রতিপক্ষ অথবা আইনি যে লড়াই, সেই অবস্থা চলার পরেও তারা কিন্তু তাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ ইসরায়েল কিন্তু সেখান থেকে একটি বারের জন্য পিছু হটেননি। এমনকি সেই জাতিসংঘের যে কমিশন রাফাতে যেতে চাচ্ছে, তারা এই জাতিগত নিধন হচ্ছে কি হচ্ছে না সেটার যে কমিশন রয়েছে তারা তদন্ত করে দেখবেন এবং সেটা একটা পার্টিকুলার টিম, তাদেরকেও তারা কিন্তু সেই গাজা স্ট্রিপ থেকে মানে গাজা স্ট্রিপে ঢুকতে দিচ্ছেন না রাফা সীমান্ত থেকে, অর্থাৎ মিশর বা ইজিপ্ট এবং আপনার গাজা স্ট্রিপের মধ্যবর্তী যে সীমান্তবর্তী যে জায়গা। কাজেই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু কাউকেই তোয়াক্কা করছেন না। জি, সেখানে ফজলুল আলম রানা, আপনার কাছে আমি আরেকটু স্পেসিফিক্যালি প্রশ্নটা করতে চাই। সংবাদের মাধ্যমে কিন্তু আমরা খুব স্পষ্ট করে দেখছিলাম যে চলতি বছরই এ নিয়ে কিন্তু এই 15 বিচারপতির যে আদালত তৃতীয় দফায় আদেশ দিয়েছে এবং এখানে বলাই হচ্ছে যে জাতিসংঘের সর্বোচ্চ যে আদালত, সে আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা আছে এই সদস্য দেশগুলোর, তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের। সেখানে কি বলার আছে? হ্যাঁ, একদমই আপনি সঠিক বলেছেন। কারণ হচ্ছে সেই জনবল তাদের নেই, কারণ এটা আমরা জানি সর্বোচ্চ জায়গা আইনি বা বিচারিক প্রক্রিয়ার জাতিসংঘের, কিন্তু সেটা এক্সিকিউট করার মতো যে জনবল থাকা দরকার এবং তার কেবলমাত্র তার সদস্য রাষ্ট্র সেটি শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে জাতিসংঘের, সেই সব দেশে যদি সফর করেন বেঞ্জামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্ট, তাহলে তারা তাকে গ্রেপ্তার করতে পারবেন কিংবা ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু যদি আইসিসি এই রায় দেয় যে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যেটার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ চিফ প্রসিকিউটর আইসিসির যে চিফ প্রসিকিউটর রয়েছে তিনি কিন্তু সেই সুপারিশই করেছেন। এখন ধরলাম বা আমরা ধরে নিলাম তর্কের খাতিরেই যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবে, কিন্তু তিনি ইসরায়েলের সীমান্তের বাইরে কোথাও যাবেন না, কিংবা যারা জাতিসংঘের সদস্য নয় অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টে যারা বা এই আইনে যারা সই করেন নাই, তারা তাদের সেই সব দেশে তো তার যেতে কোনো বাধা নেই। আবার যেসব দেশ সদস্য রয়েছে, যেমন ধরেন নরওয়ে ঘোষণা করেছে যে তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে প্রস্তুত, কিন্তু কথা হচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু তো এই মুহূর্তে নরওয়ে যাবেন না, কিংবা জেনে শুনে তো সে এই কাজটা করবেন না, যেমনটা পুতিনের বিরুদ্ধে জারি করেছিল। এবং পুতিন কিন্তু সেই সাউথ আফ্রিকার সামিটে যাননি, আমাদের মনে থাকার কথা সবারই। কাজে আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের আপনি অন্যান্য রাষ্ট্রগুলোর বেলায় একটা চাপ তৈরি করতে পারে, যেটা মূলত বিশ্লেষকরা মনে করেন। বাট আমার কাছে যেটা মনে হয়
যে ইসরায়েল এমন একটি রাষ্ট্র, এই আর্টিফিশিয়াল স্টেট সেই চাপকেও তারা তোয়াক্কা করে না। তারা মনে করে যে যদি এর বিনিময়ে, অর্থাৎ তাদের যে অ্যানেক্সেশন প্রসেস, তারা যে গ্রেটার ইসরায়েল এক্সিকিউট করতে চায় মিডল ইস্টে, সেটা করতে তাদের যা যা করার তারা তাই করবেন। তাতে বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেপ্তার হলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের যে ফরেন পলিসি সেটা একদমই ফিক্স। আমার কাছে এটাই মনে হয়। একটা বিষয়, সর্বশেষ যে রায়টা এসছে, সেই রায়ের সর্বশেষে বলা হয়েছে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে আদালত থেকে, তার অগ্রগতি রিপোর্ট 1 মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। বলা হয়েছে যে তারা যে রায় ঘোষণা করেছে বা যে আদেশ দিয়েছে, রায় বলতে একটি আদেশ দিয়েছে, ডিক্রি জারি করেছে, এবং বলছে যে এইটা 1 মাসের মধ্যে ইসরায়েলকে এই বিষয়ে অগ্রগতি কতটুকু, অর্থাৎ ওই কমিশন, যে কমিশনের কথা আমি বলছিলাম, যারা ওখানে মানে ফিজিক্যালি ইন্টারভিউ করবেন বা ওই সাইট সিইং করবেন, অর্থাৎ পরিস্থিতি কি, কতটা জেনোসাইড সংগঠিত হয়েছে, সেই বিষয়ে তারা তাদের অগ্রগতি প্রতিবেদনটি প্রদান করবে, কিন্তু ইসরায়েল করবে ইউএন কে কিংবা আইসিজে কে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এটা মানে না, তারা যদি এটা না করে আপনি কি করবেন? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে যদি তারা না মানে, যেমন তারা তো এর আগে দুটো মানেনি, তাহলে আপনি কি করতে পারবেন? তার মানে হচ্ছে আসলে এখানে তারা এই আইসিজে বলেন, ইউনাইটেড নেশনস বলেন, এদের কাউকেই তারা তোয়াক্কা করছে না, এবং সেটা শুরু থেকে, এই রাষ্ট্রের জন্মের শুরু থেকেই আমরা দেখছি। এবং সেক্ষেত্রে বিশ্ব থেকে, মানে বিশ্ববাসী কতটুকু শক্ত অবস্থান নিতে পারছে, সেই শক্ত অবস্থান নেওয়ার পরেও তারা কতটুকু তোয়াক্কা করছে সেটি দেখার বিষয়। কারণ গতকালের সংবাদেও আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের ধরপাকড় কিন্তু কখনোই থামছে না, চলছেই। কাজে সেখানেও কিন্তু বার্তাটি ভিন্ন রকমই আসে বলে মনে হয়, যদি আমি ভুল না করে থাকি। আমার মনে জি আমার কাছে যেটা মনে হয় যে তারপরেও এই প্রক্রিয়াগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেন, ইউএন বলেন, আইসিসি বলেন, আইসিসি তারপরে বিশ্ববিদ্যালয় বলেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে সারা পৃথিবীতে যে আমরা যে মানব কুল রয়েছি, আমাদের সকলেরই এই ভয়েস রেজ করাটার প্রয়োজন আছে, এটার একটা আবেদন রয়েছে। জি জি, এই আলোচনা শেষ করতে চাই, আজকে সময় শেষ, কাজে সেক্ষেত্রে শেষ করতে হচ্ছে। ফজলুল হক ইমরান, আপনাকে বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমার সাথে যুক্ত হয়েছেন এবং পুরো সময়টি দিয়েছেন। জহিরুল আলম, সুভাষ সিংহ রায়, আপনাদের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামীতে নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে। ভালো থাকবেন।